নতুন 2000 চিকিৎসক নিয়োগ দেবে সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা। পরিষদের 135 সিদ্ধান্তের 92টি বাস্তবায়নের দাবি। কমিশনের সঙ্গে আলোচনা না করে সরকার এনআইডি স্থানান্তর করবে না, আশা সিইসির। ইসির প্রয়োজনীয়তা লিখিতভাবে জানানোর ঘোষণা। বিদ্যমান সংবিধানে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় বললেন নাহিদ। এনসিপির কর্মপরিকল্পনা জনসমক্ষে তুলে ধরার আহ্বান বিএনপির। এবং মানি লন্ডারিং মামলায় সাদিক অ্যাগ্রো চেয়ারম্যান কারাগারে, তারেক মামুনের আপিলের রায় 6 মার্চ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। পিএসসির মাধ্যমে অতিরিক্ত 2000 চিকিৎসক নিয়োগ দেবে সরকার। মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদে গৃহীত 135টি সিদ্ধান্তের মধ্যে 92টি বাস্তবায়িত হয়েছে। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। তেজগাঁও কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। যখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নেমে যাবেন, এই সময় নতুন উপদেষ্টার বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন শফিকুল আলম। প্রফেসর সিআর আবরারকে আসছেন আমাদের সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারে জয়েন করছেন এবং উনি সম্ভবত এই মোস্ট লাইকলি উনি এডুকেশন মিনিস্ট্রিটা দেখবেন। সর্বস্তরের চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে সরকারি কর্ম কমিশনের চলমান নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সরকার আরও 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান রিজওয়ানা হাসান। পিএসসির মাধ্যমে 3493 জন চিকিৎসক রিক্রুট করার প্রক্রিয়া চলমান আছে। এটার অতিরিক্ত হিসাবে আমরা আরো 2000 চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। গ্রামগঞ্জে মানুষেরা আসলে চিকিৎসা পায় না, তাদের জন্য পর্যাপ্ত ডাক্তার যেন নিশ্চিত করা যায়, চিকিৎসক যেন নিশ্চিত করা যায়, এই জন্য এই সিদ্ধান্তটা নেওয়া। পরিবেশ উপদেষ্টা বলেন, বর্তমানে 2 দেশ থেকে এলএনজি আমদানি করা হয়, সেখানে নতুন করে যুক্ত হচ্ছে সৌদি কোম্পানি আরামকো। বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় গিয়েছিলেন সৌদি আরবে, সেখানে আরামকো বলে যে সবচেয়ে বড় কোম্পানিটা আছে তাদের সাথে কথা হয়েছে। তারা বাজারে যে দামে দেয় তার থেকে কম দামে বাংলাদেশকে এলএনজি সরবরাহে সম্মত হয়েছে। এ যাবৎ উপদেষ্টা পরিষদে 135টি সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে এর মধ্যে 92টি ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে বলে জানান তিনি। বাস্তবায়নের হার হচ্ছে 68.16, যেটা বেশ ভালো একটা হার। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। সেটা হচ্ছে আমাদের বিশেষ করে ছেলেমেয়েরা। জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশনেই থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সরকার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা না করে ইসি থেকে এনআইডি স্থানান্তরের সিদ্ধান্ত নেবে না বলেও আশা ব্যক্ত করেন সিইসি। বলেন, কেন ইসিতে এনআইডি রাখা দরকার সে ব্যাপারে সরকারকে লিখিতভাবে জানাবে কমিশন। আমার থাকা তো অবশ্যই থাকা উচিত, এটা তো আমি প্রথমে কথা বলেছি যে ওই সংস্কার কমিশনের রিপোর্টের সম্পর্কে আমি তো প্রথম থেকে বলেছি, এটা তো আমাদের তো থাকা উচিত। আমাদের তো ভোটার রেজিস্ট্রেশন বাই ভোটার, তো এটা তো থাকা তো উচিত এবং আমরা এই বক্তব্যটা নিয়ে যাচ্ছি। সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পুরনো সংবিধান আর শাসন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়, এজন্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা জরুরি। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হবে বলেও মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। মঙ্গলবার সকাল 8টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। এই কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করল দলটি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, তার দলের প্রথম লক্ষ্য তৃণমূলে কার্যক্রম বিস্তৃত করা। ভূখণ্ডের জনপদের
মানুষের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে 1947 সালের আজাদির লড়াই থেকে শুরু করে 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রাম এবং 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই সকল লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব এবং সেই লক্ষ্যেই এনসিপি কাজ করে যাচ্ছে। পুরনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবলমাত্র সরকার পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ সেটি সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য আমরা বলছি যে আমরা যেহেতু এই 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয় বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। আর দলের সদস্য সচিব আখতার হোসেন সহ দলের অন্য নেতারা দেশের মানুষের সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করেন। সারা দেশের আমাদের নেতাকর্মীরা আমরা অঙ্গীকারবদ্ধ যে 71-এর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। রাজনৈতিক দল হিসেবে পথ চলার জাতীয় নাগরিক পার্টির আজকের যে প্রথম কর্মসূচি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। পরে রায়েরবাজার বৌদ্ধভূমিতে 24-এর অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। সেখানে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। তরুণদের রাজনৈতিক দল এনসিপির কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলেন, দেশের প্রয়োজনে সংবিধান সংশোধন হতে পারে, কিন্তু বিয়োজন নয়। জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে সংবিধান মেনে চলার উপর গুরুত্ব দেওয়ার কথাও জানান তারা। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। চলতি বছর 28 ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক পার্টির। এ সময় সেকেন্ড রিপাবলিকের ঘোষণা, নতুন সংবিধান প্রণয়ন সহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি উঠে। এ নিয়ে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিরও ভাবনা আছে। দলটির সিনিয়র নেতাদের মতে, সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন জরুরি। জনগণ কিন্তু এখন ভাবতে শুরু করছে যে আমরা কি ভোট দিতে পারবো। এখন কিন্তু আমরা প্রশ্নের সম্মুখীন হয়ে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত তাদের নির্বাচনী সংস্কারগুলি করা। হাসিনা মানবাধিকার লঙ্ঘন একের পর এক করেছে, মানুষের উপর নির্যাতন করেছে, দমন পীড়ন করেছে। যেই দলই সরকারে থাকুক না কেন সেই সংবিধানকে মেনে চলার মতো ইন্টেনশন বা অভিপ্রায় থাকতে হবে। সংবিধান পুনর্লিখনের চেয়ে সংবিধান সংশোধন করা এবং যা আছে সেটা মেনে চলাটা বেশি গুরুত্বপূর্ণ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, নতুন রাজনৈতিক দল আসার বিষয়টি ইতিবাচক। সংশোধনের বিষয়ে বিএনপি একমত হলেও বিয়োজনের ক্ষেত্রে নয়। যারা ক্ষমতায় গিয়েছে অবৈধভাবে, তারা আইন মান্য করেনি, এই বলে দেশের জনগণের জীবনে অভিশাপ দেখা দিয়েছে। সুতরাং সেকেন্ড রিপাবলিক না থাকার কারণে এটি ঘটেছে বলে আমি মনে করি না। এই যে শেখ হাসিনার যে দুঃশাসন, এটি তো সংবিধানের কারণে হয়নি। তারা তো সংবিধানের দোষ নাই এতে। এই যে মানি লন্ডারিং কি সংবিধানকে বলেছে নাকি তাদেরকে মানি লন্ডারিং করতে, গুম খুন করতে? সুতরাং এটি তাদের ব্যক্তিগত দায়। অন্যায়ভাবে রাষ্ট্র ক্ষমতায় বসেছেন, কারচুপির মাধ্যমে নানা অপকর্ম করেছেন, এটি সংবিধানের দোষ নয়। আর সেকেন্ড রিপাবলিকের প্রয়োজনীয়তাও জনগণ ঠিক করবে বলেও মত দেন বিএনপির এই শীর্ষ নেতা। আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হবে, তারা যদি মনে করে তারা সংবিধানে সংশোধন করতে পারে, তারা যদি মনে করে প্রয়োজন হলে তারা নতুন সংবিধান রচনা করতে পারে। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী নেতা নয়, নীতিকে প্রতিষ্ঠিত করতে চায়। ক্ষমতা নয়, দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠায় জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। রাজধানীর শ্যামলীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত চিকিৎসকদের সম্মানে ইফতার মাহফিলে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, শাড়ি, লুঙ্গি বা খাদ্যদ্রব্য নয়, বরং এমনভাবে জাকাত দেওয়া উচিত যাতে একজন ব্যক্তি স্বাবলম্বী ও প্রতিষ্ঠিত হতে পারে। হাত জোড় করে অনুরোধ করব, শাড়ি এবং লুঙ্গি বিতরণ করবেন না। 20 টাকা, 100 টাকা, 50 টাকা দিবেন না। এ দিয়ে সে স্বাবলম্বী হবে না, জাকাতের মকসুদ পূরণ হবে না, আল্লাহ রসুল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে। আপনি যদি আমাদেরকে এই আমানতের দায়িত্ব দেন,
আপনার আদায় করার কারণে আপনি সওয়াব পাবেন, আর আমরা বাস্তবায়নের কারণে আপনাদের উসিলায় একটু সওয়াব পাবো। গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জন ব্যক্তির বর্তমান অবস্থা সম্পর্কে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক মইনুল ইসলাম চৌধুরী। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গুম কমিশন অফ ইনকোয়ারিতে এখন পর্যন্ত ১৭৫২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্য থেকে প্রায় ১০০০টির প্রাথমিক যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, গত ২.৫ বছরে ভারতে আটক ১০৬৭ জনের নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলতে পারি, জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। প্রত্যেকের ফাইল আছে এবং আমরা দেখতেছি, রিলেট করতেছি, ক্রস চেক করতেছি, তারপর আমরা সিদ্ধান্তে আসবো যে আমরা কয়জনকে পাইলাম, কয়জনকে পাইলাম না। মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এই আদেশ দেন। এর আগে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে সংস্থাটির অর্গানাইজড ক্রাইম বিভাগের অতিরিক্ত ডিআইজি একরামুল হাবিব জানান, আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ১৩৩ কোটি টাকারও বেশি অর্থ বিদেশে পাচার করেছেন মর্মে প্রমাণ পেয়েছে সিআইডি। ইমরান হোসেন উনি মানি লন্ডারিং মাধ্যমে দেশের থেকে প্রায় ১৩৩ কোটি টাকার উপরে হবে অর্থ দেশের বাইরে পাচার করেছেন। সরকারের যে নীতিমালা রয়েছে, নীতিমালার বাইরে গিয়ে উনি ব্রাহ্মা জাতের বেশ কয়েকটি গরু, প্রায় ১৫টি গরু দেশে আমদানি করেছেন। লন্ডারিং আইনে মামলা রুজু করা হয়েছে। মানি লন্ডারিং মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের গত ৭ বছর কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের রায় ৬ মার্চ দুপুরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ শুনানি শেষে রায়ের এ দিন ধার্য করেন। অন্যদিকে সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের আপিলের রায়ের জন্য আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। বিস্তারিত কাজী পাপ্পু রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২০১৩ সালের নভেম্বরে অর্থ পাচার মামলায় খালাস দিয়েছিলেন তৎকালীন বিচারক মোতাহার হোসেন। তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় দিতে জোর করা হলেও তিনি ছিলেন অটল। এমনকি সেই রায়ের পর দেশ ছাড়তে হয়েছিল বিচারক মোতাহার হোসেনকে। পরে হাইকোর্টে এসে তারেক রহমানের খালাসের রায় বাতিল হয়ে যায়, আর সাজা বহাল থাকে বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের। লন্ডনে অবস্থান করায় এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাননি তারেক রহমান, তবে আইনি লড়াই চালিয়ে গিয়েছেন গিয়াসউদ্দিন আল মামুন। মঙ্গলবার যার চূড়ান্ত শুনানি শেষ হয়, ৬ মার্চ সিদ্ধান্ত জানাবেন দেশের সর্বোচ্চ আদালত। ২০০৯ সালে যে মানি লন্ডারিং এর মামলাটা হয়েছিল, সেই মামলাটাতে জনাব তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়া হয়েছিল ট্রায়াল কোর্ট থেকে। তার তৎপরবর্তীতে দুদক এটার বিরুদ্ধে অ্যাপিল করে, অ্যাপিলের পরে ওনাকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং তাকে ২০ কোটি টাকা জরিমানা করা হয়। অ্যাপিল বিভাগের সকল জাজ একমত হয়েছেন যে না, দুদকের কোনো মামলার সাবস্টেন্স নাই এবং ফর্মাল জাজমেন্টের জন্য ৬ মার্চ ওনারা দিন ধার্য করেছেন। এদিকে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় ১৩ বছরের সাজা থেকে খালাস চেয়ে বিএনপি নেতা আমানুল্লাহ আমানের আপিলের রায় ৩০ এপ্রিল। ন্যায় বিচারের প্রত্যাশা তার আইনজীবীর। আমানুল্লাহ আমান যে ল পয়েন্টে আইনের দৃষ্টিতে যদি দুদক প্রমাণ করতে পারে নাই দুর্নীতিতে কোনো সম্পদ আইন করেছে এবং কোনো ডকুমেন্ট প্রডিউস করতে, এভিডেন্স প্রডিউস করতে পারে নাই, আমরা আশা করছি আমানুল্লাহ আমান ন্যায় বিচার পাবে। এছাড়া ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স নির্ধারণ করে হাইকোর্টের দেয়া রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আপিল বিভাগকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে ৩ গুণ জরিমানা দিতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখাত হোসেন। সচিবালয়ে আয়োজিত এক চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন তিনি। শ্রম উপদেষ্টা বলেন, বাজারে ভোজ্য তেলে কিছুটা সংকট থাকলেও শাক সবজির দাম বাড়েনি। দেশে পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে। 3 দিন ফ্রি ডেজ, 3 দিনের পরে 4th day they have to take, যদি না নেয় প্রতিদিন $48। শুরু থেকে আমরা নৌ মন্ত্রণালয় আমরা অত্যন্ত কঠোরভাবে দেখছি, কারণ দেশে পর্যাপ্ত পরিমাণে
নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আসছে। এই কারণে আপনারা এখন দেখছেন যে বাই দ্য গ্রেস অফ আল্লাহ এখন পর্যন্ত একেবারে আকাশচুম্বী কোনো দাম হয়নি। রোজায় সাধারণত কিছু পণ্যের বাজার গরম থাকে, তবে এবার সবকিছু ছাপিয়ে আলোচনায় লেবু। একে অমৌসুম, তার উপর রমজানের বাড়তি চাহিদা, দুই মিলে আকাশ ছুঁয়েছে পণ্যটির দাম। আকারভেদে 50 থেকে 120 টাকা হালি দরে বিক্রি হচ্ছে রাজধানীর বিভিন্ন বাজারে। মনিরুল ইসলামের রিপোর্ট। রমজানের চাহিদা বাড়ে এমন কিছু পণ্যের দাম বেড়েছে এবারও, তবে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় লেবু। রমজানের শুরুতেই লেবুর দাম নিয়ে ছিল ক্রেতাদের বিভ্রান্তি। এক এক গণমাধ্যম এক এক রকম দাম প্রকাশ করে, সমালোচনা করে বিএনপিও, তবে বাস্তবতা ভিন্ন। ইফতারে শরবতের জন্য লেবুর চাহিদা বাড়ে, সঙ্গে বাড়ে দামও। ব্যতিক্রম নয় এবারও, কিন্তু যতটা আলোচনা হচ্ছে ততটা নয়। হালিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। মিরপুর 1 নম্বর বাজারে সরেজমিন গিয়ে মিলল এ তথ্য। সাধারণত 3 আকারের লেবু পাওয়া যায় বাজারে, দামও 30, 60 এবং 80 টাকা। 3 সাইজ, বড়টা 60, মিডিয়ামটা 50, ছোটটা 40, 60, 80 আর হইছে কি 80। তবে কম বাড়ুক আর বেশি, এ নিয়ে ক্ষোভ জানান ভোক্তারা। তারা বলছেন দাম শুনে তাদের আর কিনতে ইচ্ছে করে না। রোজা ঘিরে বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন, নজরদারির অভাবেই এমন পরিস্থিতি হয়েছে। লেবুর দাম তো 100 টাকা আলি খাওয়া লাগে, তো জনগণ নামে না কেন? আরো ডিস্ট্রিবিউট করলে তখন আমার দোকানে ধরতে পারবে, বিশেষ করে আরো দাম। রোজা মাস দিকে 80 টাকা 70 টাকা লেবু হালি কিনতে নিম্নে। এই রোজার দিনে একটা লেবু 25 টাকা, এটা হইলো বলেন? খাওয়া যাবে তাহলে? না আমরা না খাই থাকবো? এটা তো অপপ্রচার। 80 টাকার উপরে তো আমি দেখি নেই, আমি লেবু কিনবার ঘুরছি। আর বিক্রেতারা বলছেন পাইকারি বাজার থেকেই তাদের বেশি দামে কিনতে হয়, এ কারণে বিক্রিও করতে হয় বাড়তি দামেই। সবচেয়ে বেস্ট লেবু ওটা 100 টাকা, আর নিচে হলে 80 টাকা, 60 টাকা, 50 টাকা এরকম রেট আছে। প্রথম রোজায় এরকম 70, 80, 60 এর আগের থেকে আমি বেচতেছি এইভাবেই। কাগজি লেবু এত ছোট ছোট লেবু এটি 100 টাকা। মৌসুম না হওয়ায় লেবুর সরবরাহ কম থাকায় প্রভাব পড়েছে দামে, যার কারণে বাজারে লেবু বিক্রিও কমে গেছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুর স্টার্ন হাউজিংয়ে মৃত নারীকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের মাধ্যমে জমি দখলের পায়তারার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বাইজিদ হোসাইন নামে এক ব্যবসায়ী। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নূরজাহান বেগম নামে এক নারীর কাছ থেকে 2018 সালে জমি ক্রয়ের দাবি করেছেন জৈনক জাহাঙ্গীর হোসেন, অথচ নূরজাহান বেগম 2005 সালে মৃত্যুবরণ করেছেন। এর আগে 1998 সালে তিনি ইস্টার্ন হাউজিং কর্তৃপক্ষের কাছে নিজের জমিটি বিক্রি করেন। সিআইডি রিপোর্টেও এর প্রমাণ রয়েছে। দেশে প্রথমবারের মতো পরিচ্ছন্নতা কর্মীদের জন্য জীবন বীমা চালু করার ঘোষণা দিল ইউনিলিভার। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নিযুক্ত 1827 কর্মী এ সুবিধা পাবেন। এদের প্রত্যেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমা এবং বিশেষ চিকিৎসা পরিস্থিতিতে 100% সুবিধা পাবেন। এছাড়াও দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে 3 লক্ষ টাকা পর্যন্ত বীমা সুবিধা দেওয়া হবে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইউনিলিভারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ ঘোষণা দেন। জীবন বীমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশের সিইও সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। দেশের বাইরের খবর। 33 বছরের রেকর্ড ভাঙা দাবানলে পড়ছে জাপানের উত্তরাঞ্চলীয় জেলা আইওয়াতে। গত বুধবার উত্তরাঞ্চলীয় শহর ওফুনাতো থেকে দাবানলের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। আবহাওয়াবিদরা বলছেন, গত 33 বছরে এত বড় আকারের দাবানল দেখা যায়নি পূর্ব এশিয়ার এই দেশটিতে। ইতোমধ্যেই শহরটির 5200 একর জুড়ে ছড়িয়ে পড়েছে দাবানল। এতে একজন নিহত হয়েছে। আগুন নেভাতে 2000-এরও বেশি ফায়ার কর্মী নিয়োজিত আছে। কমপক্ষে 1200 মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে। ইউক্রেনের সামরিক সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত আলোচনার জেরে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে কানাডা ও মেক্সিকোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। অন্যদিকে নিয়োগ নিয়ে আইনি বিরোধের জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
ইউক্রেনের জন্য সামরিক সহায়তা সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিদ্ধান্ত কার্যকর করতে এরই মধ্যে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেককে নির্দেশ দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডার পর তিনি এ সিদ্ধান্ত নেন। স্থানীয় সময় সোমবার একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। কানাডা ও মেক্সিকোর উপর 25% মার্কিন শুল্ক কার্যকরের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার থেকে নতুন এই শুল্ক কার্যকর হচ্ছে বলে জানানো হয়। এর আগে 1 ফেব্রুয়ারি থেকে দেশ দুটির উপর এই শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প, কিন্তু সেই সিদ্ধান্ত ঘোষণার পরপরই ট্রাম্প কানাডা ও মেক্সিকোর উপর তার প্রস্তাবিত 25% শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছিলেন। সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দরনগরী তার্তুসে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়, যেখানে সিরিয়ার পূর্ববর্তী সরকারের অস্ত্র মজুদ ছিল। যদিও এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। নিয়োগ নিয়ে বিতর্কের পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ। বিচার বিভাগের প্রধানের উপদেশ মেনে তিনি সরে দাঁড়িয়েছেন বলে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের পদত্যাগপত্র পোস্ট করেন তিনি। 2015 সালে পশ্চিমাদের সঙ্গে করা ইরানের পরমাণু চুক্তিতে তিনি মুখ্য ভূমিকা রেখেছিলেন। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সালামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নতুন 2000 চিকিৎসক নিয়োগ দেবে সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা। পরিষদের 135 সিদ্ধান্তের 92টি বাস্তবায়নের দাবি। কমিশনের সঙ্গে আলোচনা না করে সরকার এনআইডি স্থানান্তর করবে না, আশা সিইসির। ইসির প্রয়োজনীয়তা লিখিতভাবে জানানোর ঘোষণা। বিদ্যমান সংবিধানে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়, বললেন নাহিদ। এনসিপির কর্মপরিকল্পনা জনসমক্ষে তুলে ধরার আহ্বান বিএনপির। এবং মানি লন্ডারিং মামলায় সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান কারাগারে, তারেক মামুনের আপিলের রায় 6 মার্চ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।